প্রিয় ছাত্রছাত্রীরা, এডুইন্সের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এই অধ্যায়টি থেকে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। অসহযোগ আন্দোলনে মেয়েদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এ সম্পর্কে আলোচনা করে নেব। মূলত আমাদের যে সপ্তম অধ্যায়টি রয়েছে তার মূল আলোচ্য বিষয়বস্তুগুলির মধ্যে কি কি রয়েছে না, নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, অর্থাৎ ভারতের স্বাধীনতা আন্দোলনে যে মূল 4টি আন্দোলন সংগঠিত হয়েছিল, যার মধ্যে রয়েছে বঙ্গভঙ্গ আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন। এই 4টি আন্দোলনে নারীদের কি ভূমিকা রয়েছে, ছাত্রদের কি ভূমিকা রয়েছে এবং সমসাময়িক প্রান্তিক যে সমস্ত জনগোষ্ঠী ছিল, যেমন নমশূদ্র, হরিজন, এই সমস্ত জনগোষ্ঠীর মানুষজনেদের তাদের আন্দোলনের কি ভূমিকা রয়েছে, তারা কিভাবে সমাজে তাদের অধিকার বুঝে নিয়েছিল, সেই সম্পর্কিত আলোচনা আমাদের এই অধ্যায়টির মূল আলোচ্য বিষয়। তার মধ্যে আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে, দেখো, অসহযোগ আন্দোলনে মেয়েদের কি ভূমিকা ছিল। মূলত রাওলাট আইন প্রয়োগ এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর 1920 খ্রিস্টাব্দের কংগ্রেসের অধিবেশন থেকে গান্ধীজি এই অসহযোগ আন্দোলন গ্রহণ করার প্রস্তাব রেখেছিলেন এবং তিনি যখন এই অসহযোগ আন্দোলন সংগঠিত করার প্রস্তাব রেখেছিলেন, সেই সময় বাংলাতে এই অসহযোগ আন্দোলন পরিচালনার মূল দায়িত্ব দেওয়া হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে। সুতরাং সমগ্র ভারতবর্ষ জুড়ে যখন এই আন্দোলন একটি তোলপাড় করা বিষয়বস্তু হয়ে উঠেছিল বা খুব প্রভাব এনেছিল, সে সময় বাংলার ক্ষেত্র থেকে দেশবন্ধুর সাথে সাথে তার গৃহের যে সমস্ত বা বাড়ির যে সমস্ত নারীরা ছিল, তারাও কিন্তু এই আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিস্তারের ক্ষেত্রে দেখো, এই আন্দোলন সমগ্র ভারতবর্ষ জুড়ে, যেমন বাংলা, পাঞ্জাব, ওড়িশা, বিহার, এই সমস্ত অঞ্চল জুড়েই কিন্তু এই আন্দোলন বিস্তার লাভ করেছিল। এক্ষেত্রে মেয়েদের যে গৃহীত কর্মসূচিগুলি কি কি ছিল, তোমাদের আগে যখন আমি বঙ্গভঙ্গ আন্দোলন সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে একটি ধারার মাধ্যমে বুঝেছিলাম যে যে সমস্ত আন্দোলনগুলি সংগঠিত হয়েছিল, সেক্ষেত্রে প্রধান যে বিষয়বস্তুগুলিকে গ্রহণ করা হয়েছিল তার মধ্যে বয়কট 1 নম্বর, বা বয়কট, যে কোনো বিদেশি দ্রব্যকে তারা বর্জন করেছিল এবং স্বদেশি দ্রব্যকে গ্রহণ করার ক্ষেত্রে তাদের ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছিল। তো এক্ষেত্রে দেখো, প্রথম যেটি রয়েছে তিলক স্বরাজ ফান্ড। তিলক স্বরাজ ফান্ড গঠন, এটি কি? তিলক স্বরাজ ফান্ড মূলত গঠিত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। এটিও গঠিত হয়েছিল উর্মিলা দেবী এবং বাসন্তী দেবীর সহযোগিতাতে। মূলত ব্রিটিশদের মতো একটি শক্তিশালী সংগঠনের বিরুদ্ধে বা ব্রিটিশদের মতো একটি শক্তিশালী যে তাদের যে সেনারা ছিল, তাদের বিরুদ্ধে কোনো আন্দোলনকে পরিচালনা করার জন্য ভারতীয়দের কাছে কিন্তু খুব একটা বড় পরিমাণ অর্থও ছিল না, বা ওই শক্তিশালী অস্ত্রশস্ত্র তাদের কাছে ছিল না। তো যে কারণে তারা অর্থ সংগ্রহ করার জন্য এবং এ ধরনের অস্ত্র সংগ্রহ করার জন্য এবং বিভিন্ন যে সভা সমিতিগুলি গঠিত হয়েছিল এই সময়, সেগুলিকে পরিচালনা করার জন্য তারা অর্থের যোগান করতে শুরু করেছিল, এই ধরনের সংগঠন গড়ে তুলে, যার মধ্যে রয়েছে একটি কি, তিলক স্বরাজ ফান্ড, যেখানে মেয়েরা বা নারীরা তাদের সঞ্চিত অর্থ, গহনা এবং সামান্য যেটুকু পয়সা করি সে সমস্ত কিছু তারা জমা করতে থাকতো এবং সেটি কোন কাজে ব্যবহার করা হতো? দেশের স্বাধীনতার আন্দোলনের কাজে, যেটি গঠিত হয়েছিল কাদের সহযোগিতাতে? বাসন্তী দেবী। এক্ষেত্রে তোমাদের আরো একটি ঘটনা বলে রাখি। 1921 খ্রিস্টাব্দের 17ই নভেম্বর যখন প্রিন্স অফ ওয়েলস ভারতে এসেছিলেন, যিনি ছিলেন ইংল্যান্ডের যুবরাজ। দেখো, ভারতের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন পরিচালনা করেছিল, সেটি কিন্তু মূলত ছিল একটি কোম্পানি। সেটি মানে ইংল্যান্ডের কোনো মহারাজা বা তাদের যে রানীর স্থান, সেই স্থান থেকে তারা কিন্তু পরিচালনা করছিল না। অর্থাৎ ইংল্যান্ডের যে রাজা বা রানী বা রাজ পরিবারের মানুষজনরা লিজ হিসেবে বা এখানে ব্যবসা বাণিজ্য করা তাদেরকে অধিকার দিয়েছিল, কিন্তু সমস্ত অধিকারটা কিন্তু, অর্থাৎ মূল অধিকার ছিল কিন্তু ইংল্যান্ডের রাজার হাতে। তো সেখান থেকে কোনো কোনো সময় রাজ পরিবারের মানুষজনেরা ভারতবর্ষে আসতো এখানকার শাসন কার্য দেখাশোনা করার জন্য বা ভ্রমণ করার জন্য। তো যখন প্রিন্স অফ ওয়েলস ভারতবর্ষে এসেছিলেন, তখন সেখানেও একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছিল, যেই কাজে কিন্তু প্রায় 1000 নারী যুক্ত হয়েছিল। অর্থাৎ যখন 1921 খ্রিস্টাব্দের 17ই নভেম্বর প্রিন্স অফ ওয়েলস বোম্বাই বন্দরে এসে পৌঁছেছিলেন, সেখানে
প্রায় 1000 নারী সংগঠিত হয়েছিল, যে কারণে কিন্তু সমস্ত স্বেচ্ছাসেবী যে সমস্ত বাহিনী এই সময়কালে গড়ে উঠেছিল তাদের সবাইকে বেআইনি বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল। তো এই ঘটনাটা ছিল বোম্বাইয়ের। যখন বোম্বাইয়ে সমস্ত সংগঠনকে বেআইনি বলে ঘোষণা করে দেওয়া ছিল, তার প্রভাব কিন্তু বাংলাতেও এসেছিল, যে কারণে 7ই ডিসেম্বর এই 7ই ডিসেম্বর এবং 8ই ডিসেম্বর এই সময়কাল থেকে বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সুনিতা দেবী এই সমস্ত মহিলাদের উদ্যোগে কলকাতার বড় বাজারে তারা বেআইনি হওয়া সত্ত্বেও তারা খদ্দর বিক্রি করতে থাকে। এই খদ্দর কি? খদ্দর হলো এক ধরনের ছোট বই, যেখানে তারা বিভিন্ন ধরনের জাতীয়তাবাদী বা ব্রিটিশরা তাদের উপর কিভাবে অত্যাচার করছে এই সমস্ত কথা তারা লিখে প্রকাশ করতে থাকে এবং সেগুলিকে তারা বিক্রিও করতে থাকে। অর্থাৎ যখন সমস্ত স্বেচ্ছাসেবী বাহিনীকে বেআইনি বলে ঘোষণা করে দেওয়া হলো, তারপরেও তারা সেটি করতে থাকে, যে কারণে কিন্তু বাসন্তী দেবী এবং উর্মিলা দেবীকে গ্রেপ্তার করা হয়েছিল। অর্থাৎ ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রথম গ্রেপ্তার হওয়া নারীদের মধ্যে ছিলেন বাসন্তী দেবী এবং উর্মিলা দেবী। কি কারণে সেটিও তোমাদের সামনে আলোচনা করলাম। তো তাকে গ্রেপ্তার করা হলেও খুব বেশি সময়ের জন্য ইংরেজরা তাকে বন্দি করে রাখতে পারেনি, মানুষের খুব জনবিক্ষোভের কারণে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। তো এরপর যখন তাদেরকে বন্দি করে রাখতে পারলো না, 10ই ডিসেম্বর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকেই গ্রেপ্তার করা হয়েছিল। কারণ তারা চেয়েছিল যখন প্রিন্স অফ ওয়েলস ভারতে এলেন বা যখন অসহযোগ আন্দোলন সংগঠিত হচ্ছে সেই আন্দোলনটাকে দমন করার জন্য। এবং আগেই তোমাদের কাছে আলোচনা করলাম যে বাংলার মূল দায়িত্ব দেওয়া হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে। তো তারা ভেবেছিল যে যদি প্রধান নেতাকেই গ্রেপ্তার করে নেওয়া হয় তাহলে আন্দোলন দমন করা সম্ভব হবে, যে কারণে তারা প্রথমেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে গ্রেপ্তার করে নিয়েছিল, কিন্তু সেখানেও তাকে দমন করে রাখতে পারেনি। যখন প্রধান নেতাকে গ্রেপ্তার করা হলো, সে জায়গায় নেতৃত্ব প্রদানের ভূমিকা গ্রহণ করেছিলেন তার স্ত্রী বাসন্তী দেবী। বাসন্তী দেবী এখানে দেশবন্ধুর সমস্ত যে বাংলার কথা বা তিনি যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করতেন আন্দোলনের জন্য, সেই সমস্ত ভূমিকা তিনি পালন করলেন এবং বঙ্গীয় প্রজাসত্তাক কংগ্রেসের তিনি প্রধান নেতা হিসেবে বা সভাপতি হিসেবে তিনি সেখানেও সভার আয়োজন করেছিলেন। অর্থাৎ বঙ্গীয় প্রজাসত্ব কংগ্রেসের যে সভাপতি রূপে একজন নারীকে এই সময় লক্ষ্য করা গিয়েছিল। অর্থাৎ ভাবো, যে সময়কালে কংগ্রেস বলো এবং অন্যান্য যে সমস্ত সভাগুলি সংগঠিত হচ্ছে সেখানে পুরুষরা প্রধান ভূমিকা গ্রহণ করছে, সভাপতি রূপে পুরুষরা প্রধান ভূমিকা করছে, সে জায়গাতে তিনি একজন নারী হয়ে সেখানে প্রধান ভূমিকা বা আন্দোলনের সামনাসামনি এসে পৌঁছেছিলেন। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে দেখো, নারী কর্ম মন্দির। নারী কর্ম মন্দির স্থাপন করেছিলেন উর্মিলা দেবী। উর্মিলা দেবী তিনি এখানে বিভিন্ন ধরনের সংগঠন এবং বন্দী হওয়ার পরেও তিনি মেয়েদের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারাকে গড়ে তোলার জন্য ভবানীপুরে তিনি এই নারী কর্ম মন্দির স্থাপন করেছিলেন, যেখানে দেশীয় আদলে বা স্বদেশিকতার আলে বিভিন্ন ধরনের কাপড় বুনে বা জিনিসপত্র হস্তশিল্প তৈরি করে তিনি গ্রামে গ্রামে ঘুরে বা বাড়িতে বাড়িতে ঘুরে সেগুলি বিক্রি করতে থাকে। এবং এই কাজে সমস্ত মেয়েরাই অংশগ্রহণ করেছিল। মেয়েরা সেখানে জিনিসপত্র তৈরি করতো, তারা বাড়ি বাড়ি গিয়ে সেগুলিকে বিক্রি করতো এবং জাতীয়তা বোধকে জাগিয়ে তোলার চেষ্টা করত। 3 নম্বর যে পয়েন্টটি দেখো, শিল্পাশ্রম স্থাপন। শিল্পাশ্রম এটি স্থাপন করেছিলেন আশালতা সেন। আশালতা সেন, যেটি ঢাকাতে স্থাপিত হয়েছিল। তিনিও নিজের শ্বশুর বাড়িতে অর্থাৎ বিবাহের পর তিনি সেখানে মেয়েদের মধ্যে বা মেয়েদেরকে একত্রিত করে দেশীয় জিনিসপত্র তৈরির কাজ শুরু করেছিল এবং সেগুলিকে একইভাবে তিনি গ্রামে গ্রামে ঘুরে সেগুলিকে বিক্রি করতে থাকেন। দ্বিতীয় যেটি দেখো, কুটির শিল্পাশ্রম স্থাপন। এটি স্থাপিত হয়েছিল 1923 খ্রিস্টাব্দে। 1923 খ্রিস্টাব্দে যখন গান্ধীজি ঢাকাতে পৌঁছেছিলেন, সেখানকার মেয়েরা নয়, পতিতারা যারা নিজেদের কাজকর্মকে ছেড়ে তারা তাদের যে মূল কাজ সেটিকে ত্যাগ করে তারা গান্ধীজির অনুপ্রেরণাতে চরকা কেটে খাদি বস্ত্র
বা দেশীয় যে জিনিসপত্র সেই সব তৈরি করার কাজে আগ্রহ দেখাতে থাকে। অর্থাৎ তারা নিজেরা প্রকাশ করতে থাকে যে তারা নিজেদের কাজ ত্যাগ করছে এবং গান্ধীজির অনুপ্রেরণাতে তারা স্বদেশিকতাকে গ্রহণ করছে। তো এইভাবে মেয়েরা অসহযোগ আন্দোলনের সময় এগিয়ে এসেছিল বা প্রধান প্রধান ভূমিকা পালন করেছিল। এটি আমরা প্রধান আলোচনা করে নিলাম যে যে সমস্ত মেয়েরা সামনাসামনি বা সরাসরি এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এছাড়াও কিন্তু বহু নারী এই সময় বিভিন্ন বিপ্লবীদেরকে তাদের বাড়িতে আশ্রয় দিয়ে, কেউ বিপ্লবীদের স্ত্রীর ভূমিকা গ্রহণ করে, কেউ খাওয়ার জোগাড় দিয়ে, এভাবে অনেক নারীরা এই সময় বিপ্লবীদেরকে সাহায্য করে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তাহলে দেখো এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি আসতে পারে। প্রথমত এই যে নারী কর্ম মন্দির, শিল্পাশ্রম স্থাপন, তিলক স্বরাজ ফান্ড, এই জায়গাগুলি কিন্তু তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, কারণ এগুলি থেকে 2 নম্বরের এসে কেউ প্রশ্ন আমরা পেয়ে যেতে পারি। এবং লং কোশ্চেন হিসেবে অসহযোগ আন্দোলনে মেয়েদের কি ভূমিকা রয়েছে, এ ধরনের আমরা লং কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ লং কোশ্চেন এখান থেকে পেয়ে যেতে পারি। তো অসহযোগ আন্দোলনে মেয়েদের ভূমিকা সম্পর্কের আজকের এই আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা করে নেব। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.